পোটলা কার কাছে? চোখ মুখ কুঁচকে ফেলল ইরাম। আম্মু আর সুগন্ধাকে ডেকে রেখে এসছি। তুমি কি আর আমাকে একদণ্ড শান্তি দিয়েছো? এবার শান্তি করুন। সাইবান বাইরে বেরোতে নিচ্ছিল, কিন্তু ইরাম তার হাত খামছে ধরল। এই বিষয় বদলাবে না। ওখানে কি করছিলে তুমি? কেউ তো নেই। আর ওই বিশ্রী গন্ধটা কিসের? এখনো নাকে আসছে আমার। ছি! কি করেছো তুমি, সত্যি করে বলো। একটা বাঁকা হাসি ছড়িয়ে পড়ল সাইবানের ঠোঁটে। ঝুঁকে এসে ইরামের চোখের পানে চেয়ে আবেশিত মৃদু গলায় সে বলল, কিছু না করতে পারার আফসোস করছি। আলা, হুশ। ইরামের ঠোঁটে বৃদ্ধাঙ্গুল চেপে ধরল সাইবান। বরফে পরিণত হলো রমণী। ড্যাব ড্যাব করে চেয়ে থাকলো। সাইবানের আঙ্গুল তার ঠোঁট দারুণভাবে স্পর্শ করলো। ছোঁয়া বুলিয়ে একেবারে ঠোঁটের কোণে এসে থামলো। জলজলে চোখে চেয়ে ঘোষণা করলো, কোনো অপবিত্র গন্ধের অধিকার নেই আপনার নাকে প্রবেশ করার। আপনার গ্রহণ করার সুবাসে নাম লেখা থাকবে শুধু আমার। আন্ডারস্ট্যান্ড? আরেক দফায় অর্ধাঙ্গিনীকে বাকরুদ্ধ করে দিয়ে সাইবান আলতো করে তার গালে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। রিল্যাক্স মাই প্রিসিয়াস, আই এম রাইট হেয়ার উইথ ইউ। ফিসফিস করলো সে। অতপর গাড়ি থেকে মুখ বের করে বাইরে দাঁড়ানো সকলকে দেখলো। তার দৃষ্টি মিলিত হলো অনুরাগের সঙ্গে। গভীর গলায় সে আদেশ ছুড়ল, পুলিশকে কল করো। আজ সকালে হাসপাতাল থেকে ডিসচার্জ করা হয়েছে ইজানকে। অবশেষে ইরামের বিস্তর চিন্তার একটু হলেও অবসান ঘটেছে। গাড়ি চলছে মৃদু গতিতে। পেছনের প্যাসেঞ্জার সিটে ইরাম, তার পাশে বসেছে সাইবান। ইজান মায়ের বুকে লেপ্টে আছে, ঘুমাচ্ছে না। ডাগর ডাগর চোখ মেলে চারপাশ দেখছে। মুন্সিবাড়ির রাস্তা কেটে সাইবানদের বাড়ির সামনে এসে থামলো গাড়ি। ব্যাগপত্র নিয়ে প্রথমে বেরোলো সাইবান, অতপর তাকে অনুসরণ করলো ইরামও। ছেলেকে কাঁধে শুইয়ে গাড়ির দরজা আটকে পেছনে ঘুরতেই একটি দৃশ্য তার নজর কেড়ে নিল। রাস্তার অপর পাশে রাহাত দাঁড়িয়ে আছে, পুরো দস্তুর তৈরি। বোঝাই যাচ্ছে অফিসের জন্য বেরিয়েছে। তার পেছনে বিদায় জানাতে এসেছে মিথিলা। উভয়েই ইরামের দিকে তাকিয়ে আছে। রমণী এক পলক ভাই এবং ভাইয়ের স্ত্রীর দিকে তাকালো। পরক্ষণে উল্টো ঘুরে সাইবানের দিকে ইজানকে এগিয়ে দিল। ধরো তো। সাইবান নিঃশব্দে ইজানকে কোলে তুলে নিল। খানিকটা কৌতূহলী দৃষ্টিতে ইরামকে রাস্তার অপর পাশে এগিয়ে যেতে দেখলেও কোনো মন্তব্য করলো না। ইরাম রাহাতের কাছে গিয়ে দাঁড়ালো। ভাই দৃষ্টি ফিরিয়ে নিলেও মিথিলা বলে উঠল, বাবু কেমন আছে এখন? ইরাম মৃদু হাসলো। আমি এখানে এসে না দাঁড়ালে এই প্রশ্নটাও কি করতে মিথিলা? থতমত খেয়ে গেল মিথিলা, তবে পাল্টা কোনো উত্তর করলো না। রাহাত মুখ তুলে ইরামের দিকে চেয়ে বলে উঠল, কি বলতে চাইছো আপু? কিছু বলতে চাইছি না। দেখতে এলাম এই বাড়িতে কেউ মরে টরে গেল নাকি আবার। এছাড়া কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না। 3 দিন 3 রাত হাসপাতালে একটা মাসুম বাচ্চা ছটফট করে গেল, অথচ মামা মামি হয়েও 1 সেকেন্ড তাকে দেখতে যাওয়ার মতন সুযোগও হলো না কারো। কোনো বড় দুর্ঘটনা না ঘটলে তো এমনটা হওয়ার কথা না। রাহাত দাঁতে দাঁত চেপে বলল, আপু, ইজানের সঙ্গে যা হয়েছে তার জন্য আমরা দুঃখিত। ইরামের ঠোঁটের হাসিটা আর একটু বিস্তৃত হলো। কোনো প্রফুল্লতা নয়, অদ্ভুত এক পরিতাপের বিষণ্ণ হাসি। একটা সময় ছিল রাহাত, যখন তোর জ্বর হলে সারা রাত তোর মাথার কাছে বসে মাথায় জলপট্টি দিতাম। তুই বজ্রপাতে ভয় পেতি। ঝড় হলেই বালিশ নিয়ে আমার রুমে এসে বলতি, আপু আজকে আমি তোমার সাথে ঘুমাই। তোকে ভাই কম, নিজের সন্তানের মতো দেখেছি আমি, অথচ তুই আমার সন্তানের মান রাখতে পারলি না। এতই বড় মানুষ হয়ে গিয়েছিস আজকাল। রাহাতের মুখটা থমথমে হয়ে গেল। দৃষ্টি ফিরিয়ে নিল সে খানিক অপরাধীর ভঙ্গিতে। মিথিলা খানিকটা কর্কশ গলায় বলে উঠল, আপু, আপনার তো আমাদের কোনো প্রয়োজন নেই এখন আর। বড় ঘরের বউ হয়েছেন, টাকা পয়সার তো কমতি নেই কোনো। ডাক্তার, শাশুড়ি, ব্যবসায়ী, শ্বশুর, স্বামী যেমনই হোক না কেন, আপনার আর কি লাগে? মিথিলার কথায় স্পষ্ট তাচ্ছিল্য প্রকাশ পেল। স্বামী যেমনই হোক মানে? আপু, ইরাম ভ্রুকুচকে ফেলল। রাহাত কিছু বলতে যাচ্ছিল, তবে ইরাম হাত তুলে ভাইকে থামিয়ে দিল। তার নরম কোমল দৃষ্টি বদলে তীক্ষ্ণতর হয়ে উঠল। মিথিলার দিকে ধারালো চোখে চেয়ে সে বলল, হেয়ালি করে কথা বলা পছন্দ করি না আমি। সাহস থাকলে সরাসরি বলো। বলার কি আছে আপু, সবাই তো জানি। শুধু বড়লোক হলেই হয় না, ট্যালেন্ট, পড়াশোনা, রুচি, সুশীলতা থাকতে হয়। কাহিনী একটু হলেও আমাদের কানে আসে। এলাকার বাইরে তো আর থাকি না। এমনি এমনি আপনার উপর ঝাঁপিয়ে পড়েছে কেউ?
এমনিতেই দুধের শিশুটার উপর দিয়ে ঝড় গিয়েছে। কোনো বেয়াদবি করিনি আপনার খালাতো ভাই। শেষ দুটো শব্দে আলাদাই একটা জোর দিল মিথিলা। রাহাত খপ করে স্ত্রীর হাত ধরে থামতে ইশারা করলেও সে বেপাত্তা হয়ে বলে গেল, এলাকার মাস্তান কি না, কথায় কথায় কি করে বেড়াই দেখুন গিয়ে। ঠিকই বলেছ। কোথায় কোথায় কি যেন করে বেড়ায়, শুধু স্ট্যাটাসের বাহানায় কোনোদিন ঘাড় থেকে বোনের বোঝাটা নামাতে পারলো না। মানুষের বিপদ দেখে মুখ ফিরিয়ে হেঁটে যাওয়ার বদলে সেখানে ঝাঁপিয়ে পড়া থেকে নিজেকে রুখতে শিখলো না। এসবই তো করে বেড়ায় সারাদিনও। তেজ্জক হেসে বলল ইরাম। মিথিলা এবং রাহাত উভয়ে জমে গেল। ইরাম কয়েক পা এগোলো, দাঁড়ালো একেবারে মিথিলার মুখোমুখি। মিথিলার চেয়ে সে ইঞ্চি কয়েক লম্বা ঝুঁকে রমণীর বিভ্রান্ত মুখমণ্ডলের পানে চেয়ে ইরাম বলল, ট্যালেন্ট, পড়াশোনা, রুচি, সুশীলতার নিদর্শন তো তোমার পাশেই দাঁড়িয়ে আছে। দ্য এভার পারফেক্ট জীবন সঙ্গী। কি মনে হয় মিথিলা, তোমার ছেলেরা তোমার স্বামীর মতো হলে সইতে পারবে? জমে গেল মিথিলা। একটা টো শব্দ আর বের করতে পারল না মুখ থেকে। ইরাম পর্যবেক্ষণ করলো তার মুখটা, ক্রোধ প্রকাশ করলো প্রকাশ্যে। যদি পারফেক্ট সুশীল জীবন সঙ্গী তোমার স্বামীর মতো হয়, তাহলে আমার এলাকার মাস্তানি সই। আরেকটা কথা ঠিকই বলেছো তুমি, মানুষের মনকে বিষিয়ে তুলতে হলেও ট্যালেন্ট লাগে। সেক্ষেত্রে আমার আলাদিন পুরোই ট্যালেন্টলেস। পিছিয়ে দাঁড়ালো ইরাম। শেষ একবার ভাই আর ভাইয়ের স্ত্রীর দিকে তাকালো। হতবাক হয়ে চেয়ে আছে দুজনেই। বাই দ্য ওয়ে, আমার প্রপার্টির কাগজ কত দূর রাহাত? 2 মাস তো প্রায় হয়েই এলো। আর জলদি করো, নইলে মামলা মোকদ্দমা চালানোর হিম্মত আমার খুব ভালোভাবেই জানা আছে, জানিস তো। মুচকি হেসে উল্টো ঘুরে রাস্তা পেরিয়ে অপর পাশে চলে এলো ইরাম। পেছনে ফিরে আর দেখলও না। সাইবান লোহার গেটের কাছে ইজানকে নিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিল তার। সে আসতেই বাঁকা হেসে সাইবান বলে উঠল, আপনার হাসিটা পুরোই মম যে সিরিয়াল দেখতো সেই সিরিয়ালের কুটনি বেডির মতো। ব্যাপার কি, আপনিও কবে থেকে অন্যের জীবনে ভিলেনগিরি শুরু করলেন? তুমি গুরু, তোমার কাছ থেকেই তো শিখেছি। পাল্টা জবাব দিয়ে ইরাম লম্বা পা ফেলে বাড়ির দিকে এগোলো। খিলখিল করে হেসে ছেলেকে কাঁধের উপর টেনে তুলে সাইমান আগ্রহে অনুসরণ করলো স্ত্রীকে। গভীর রাত। সাইবান এখনো 2 চোখের পাতা এক করতে পারেনি। সোফায় শুয়ে বারংবার এদিক সেদিক করছে সে। সেই রাতের চিত্রটা সে ভুলতে পারছে না। পুলিশকে বিষয়টা সম্পর্কে জানানো হয়েছে। প্রাথমিক ইনভেস্টিগেশনে ধরা পড়েছে 2টো লাশের একটাও বখতিয়ারের নাম। ইরাম আর ইজানের উপর হওয়া হামলার বিরুদ্ধেও থানায় মামলা দায়ের করেছে সাইবান। সেই ভিত্তিতে খুঁজতে গেলে জানা যায় বখতিয়ার পলাতক। সে কোথায় আছে কেউই জানে না। সম্পূর্ণ কেসটা কেমন যেন ঘোলাটে। ওই দুজন চেলাকে তবে কে খুন করেছে? সাইবান পৌঁছানোর অনেক আগেই ঘটেছে ঘটনা, তাই তো এমন দুর্গন্ধ ছড়াতে শুরু করেছিল। ব্যাপারটা ভীষণ ধোঁয়াশা, যার কোল কিনারা আপাতত সে করতে পারছে না। তবে সাইবান এইটুকু ঠিকই বুঝতে পারছে ভবিষ্যতে তাকে অনেক সাবধানে চলতে হবে। ভাবনায় বিভোর সাইবান সোফায় পাশ ফিরে শোয়ার চেষ্টা করলো। রুমের ভেতর অত্যন্ত মৃদু একটা টেবিল ল্যাম্প চলছে। পুরোপুরি অন্ধকার ভালোবাসলেও ইরাম হালকা আলোয় স্বাচ্ছন্দ্য বোধ করে। আজ সাইবান বিছানায় ঘুমায়নি, যদিও ইরাম তার সঙ্গে মোটামুটি স্বাভাবিক আচরণ করছে। তবে ভেতরে ভেতরে চাপা ক্ষোভ আছে স্পষ্ট। সেও আর সাইবানকে জোর করেনি। বিছানায় শুধু ইরাম আর ইজান ঘুমিয়েছে। অন্য সময় সাইবান চোখে আই মাস্ক আর কানে তুলো গুজে শুয়ে থাকে, কারণ প্রায় রাতেই অনেকবার কেঁদে ওঠে ইজান। সাইবানের ঘুম গভীর, তাই কানে তুলো গুজে ঘুমানোর পদ্ধতি আবিষ্কারের পর থেকে সে টের পায়নি কখন বাচ্চা উঠেছে। কখন কখন ইরাম নিদ্রাহীন সামলেছে সবকিছু একা একা। তবে আজ রাতে সে আই মাস্ক তুলো কিছুই ব্যবহার করছে না। চোখ বুজে ঘুমানোর ভং ধরে শুয়েছিল বিধায় টের পেয়েছে। ইতিমধ্যে 3 বার উঠে ছেলেকে খাইয়েছে ইরাম। ভীষণ ক্লান্ত শরীর তার। হাসপাতালে 3 রাত মেয়েটা টানা 2 ঘন্টার জন্য হলেও চোখের পাতা এক করেছে কিনা সন্দেহ। মুখের ক্লান্তি ভাব আর মলিনতা দেখলেই বোঝা যায়। অথচ বিরক্তির একটা টু শব্দ অবধি করেনি ইরাম। যতবার ইজান কেঁদেছে ততবারই হয় ছেলেকে কোলে নিয়ে বারান্দায় হেঁটেছে, কখনো বা নার্সারি গ্লাইডারে বসে দুলেছে।
আবার কখনো গুনগুন করে ঘুম পাড়ানি গান গেয়েছে। কি নিদারুণ ধৈর্য একজন মায়ের। সাইবান শুধু চোখে দেখছে আর কানে শুনছে, তাতেই তার ভীষণ বিরক্তি ধরে যাচ্ছে। অথচ ইরাম দিনের পর দিন, রাতের পর রাত একই রুটিনে অভ্যস্ত। এখন তো তাও সাইবান চোখের সামনে দেখছে, তাহলে যে 3 মাস ইরাম একা একা থেকেছে, সেই দিনগুলো কিভাবে অতিবাহিত করেছে। নারী ও পুরুষের ক্ষমতায় কত পার্থক্য, একজন বাবা কিংবা একজন মায়ের দায়িত্ব কত ব্যাপক, এই বিষয়গুলো ইরাম জীবনে না আসলে সাইবান কখনো অনুধাবন করতে পারতো না। কতক্ষণ ভাবনার জগতে ডুবেছিল সাইবানের হিসাব নেই। দীর্ঘ নির্ঘুম রাত্রির পর অবশেষে চোখ দুটো প্রায় বুজে আসছিল তার। ঠিক এমন সময়ে মৃদু ক্রন্দনের আওয়াজ। চোখের পাতা খুলে গেল সাইবানের। অজান্তেই মাথা তুলে তাকালো সে বিছানার দিকে। মাঝখান বরাবর ইরাম শুয়ে আছে, তার এক পাশে ইজান আর এক দফায় জেগে উঠেছে। ছোট ছোট হাত পা ছুটছে, ব্যান্ডেজ করা হাতটা দুলছে চারিদিকে। চোখ মুখ কুঁচকে ফুপিয়ে বড়সড় চিৎকারের প্রস্তুতি নিচ্ছে। ইরাম এখনো টের পায়নি, ঘুমিয়ে আছে। মুখটা দেখেই বোঝা যাচ্ছে ঠিক কতখানি ক্লান্ত এবং জর্জরিত সে। সাইবান কয়েক সেকেন্ড সিদ্ধান্তহীন হয়ে রইল। তারপর কিছু বুঝে ওঠার আগেই অন্তরের তাড়নায় সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। ঠিক যে মুহূর্তে ইজান চিৎকার করে কান্না শুরু করবে, সেই মুহূর্তেই সাইবান বিছানার কাছে গিয়ে শপাত করে ছেলেকে কোলে তুলে নিল। লম্বা পা ফেলে ইরামের কাছ থেকে দূরে চলে এলো। পোটলা, তোর সাইরেনে বিরতি নেই। আম্মু ঘুমালেই বাঁশি বাজাতে মন চায়, তাই না? সাইবানের আলতো কথায় কান্না থেকে বিরত রইল ইজান। ডাগর ডাগর চোখ মেলে ফ্যালফ্যাল করে চেয়ে রইল পিতার দিকে। একবার শান্তিতে ঘুমানো ইরামকে দেখে শেষমেশ রুমের কোণার টেবিলের কাছে গিয়ে দাঁড়ালো সাইবান। অতি সাবধানে ইজানকে সেখানে রাখলো। দেখি দেখি দেখি, হাগু মতো কয় কেজি করেছিস? ইজানের ডাইপার ভিজে উঠেছে। সাইবান কয়েক মুহূর্ত দ্বিধা করলো। শেষমেশ একটা দীর্ঘ প্রশ্বাস টেনে শুকনো কাপড়ের বাস্কেট থেকে ক্লিপ তুলে নিয়ে নিজের নাকে লাগিয়ে নাক বন্ধ করে ফেললো। মুখ দিয়ে প্রশ্বাস টেনে অবশেষে ডাইপারে হাত দিল সে। ছটফট করছে ইজান। এদিকে সাইবান জানে না ডাইপার কিভাবে বদলাতে হয়। থমকে গেল সে, মাথা কাত করে তাকালো পিছনে। ইরামকে ডেকে তুলবে? ধুর, তাহলে এত কাহিনীর প্রয়োজন কি ছিল? ডাইপারের প্যাকেট তুলে ইনস্ট্রাকশন পড়ল সে, তাও কিছু বুঝলো না। শেষমেশ নিজের ফোন হাতে তুলে নিল, ইউটিউবে গিয়ে সার্চ দিল। হাউ টু চেঞ্জ বেবিস ডাইপার। বেশ কয়েকটা ভিডিও এলো। বিজয়ীর হাসি হেসে সেটা পাশে রেখে সাইবান নাকি সুরে ইজানের সঙ্গে কথা বলতে লাগলো। দেখেছিস বাপ তোর কত চালাক। মামু সোনার কপাল নিয়ে জন্মেছিস তুই, বুঝেছিস? না হলে আমার মতো একটা বাপ পাওয়া তো বিলাসিতা। ভিডিও দেখে দেখে সাইবান ধীরে ধীরে অদক্ষ হাতে পুরাতন ডাইপার খুলে নতুন ডাইপার পরিয়ে দিল ইজানকে। সম্পূর্ণ সময়টা ছটফট করে গেল ইজান। বাইন মাছের মতো খালি হাত গলে বেরিয়ে যায়। সাইবান শেষমেশ খপ করে তার দুটো হাত মাথার উপর তুলে চেপে ধরে রেখে শাসালো। পোটলা, ছটফট করছিস কর, কিন্তু মামা তোর আম্মু যদি উঠেছে একদম উল্টে লটকে রাখবো। আমি তোর বাপ হতে পারি, তবে তার আগে তোর আম্মুর ডিয়ার হাজবেন্ড, বুঝেছিস? বিনিময়ে পা তুলে শটান সাইবানের থুতনিতে হামলা চালালো ইজান। খিলখিল করে হেসে ফেললো সাইবান। তারপর ইজানকে উল্টো শুইয়ে পেছনে আলতো দুটো চাপড় দিয়ে বলল, আর মারবি? আর মারবি বাপের মুখে লাথি? প্রায় মিনিট 15 নীরব যুদ্ধ শেষে অবশেষে ইজানকে ডাইপার পরাতে পারল সাইবান। নাক থেকে ক্লিপ খুলে নিজের হাত দুটোকে পরপর 5 বার স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করলো সে। ড্রেসিং টেবিল থেকে হ্যান্ড ক্রিম তুলে হাতে মাখলো। শুধুমাত্র তারপরে চেঞ্জিং টেবিল থেকে ইজানকে কাঁধে তুলে নিল সে। ইরাম ফিডারে দুধ পাম্প করে রেখেছে, সেটা আর একটা তোয়ালে কাঁধে নিয়ে বিছানার কাছে এলো সে। পরম শান্তিতে ঘুমের জগতে বিচরণ করছে তার অর্ধাঙ্গিনী। এক হাতে ইজানকে ধরে রেখে অন্য হাতে কোলবালিশ টেনে ইরামের পাশে রাখলো সাইবান। খানিকটা সময়ে প্রাণ ভরে দেখলো ঘুমন্ত মুখটা, কি নিষ্পাপ, কি মায়াবী। বুকটা তার অজানা উষ্ণতায় ছেয়ে গেল। ঝুঁকে ইরামের কপালে ঠোঁট ছুঁয়ে একটা আদুরে চুমু এঁকে দিল সাইবান। ফিসফিস করে বলল, স্লিপ টাইট অ্যান্ড ড্রিম অ্যাবাউট মি মাই প্রিসিয়াস। তাই সাইবান পিছিয়ে গেল।
ইজান ক্রমশ জোরালো শব্দ করতে শুরু করেছে, তাই সাইবান পিছিয়ে গেল। নিঃশব্দে রুমের দরজা খুলে আলতোভাবে চাপিয়ে দিয়ে ছেলেকে নিয়ে চলে গেল নিজের হলরুমে। সমস্ত বাড়ি জুড়ে রাত্রের নীরবতা, হালকা হলুদাভ আলোয় আবছায়াভাবে আলোকিত হলরুম। সাইবান সোফায় বসলো ইজানকে নিয়ে। ততক্ষণে সত্যিই আবার কাঁদতে শুরু করেছে শিশুটি। সাইবান ছেলেকে বুকে চেপে দোলালো। এই যে বাবা, এখানে আম্মুর ঘুম দরকার, তাই এখন থেকে বাবা অন ডিউটি। দেখি দেখি দেখি, দুধ চাইকার। ইজানকে ধরে অন্য হাতে ফিডারটা মুখে দিতেই কান্না ফুলে চুপচুপ করে খেতে লাগলো সে। সাইবান অপলক নয়নে চেয়ে দেখলো গোটা দৃশ্য। সামান্য দুধ খাওয়ানোর দৃশ্য এতটা মধুর হতে পারে তার জানা ছিল না। তার বুক ঘেঁষে থাকা প্রাণীটা সম্পূর্ণ তার উপরেই নির্ভরশীল। বিষয়টা একই সাথে আতঙ্কের এবং তীব্র অনুভূতির। বুকের ভেতর যা অনুভূত হলো তা কোনোভাবেই ব্যাখ্যা করতে পারবে না সাইবান। কিছুই বোঝে না সে, কিছুই জানে না। তবে এইটুকু জানে, এই ছোট্ট নাজুক অস্তিত্বটিকে সে নিজের অন্তিম নিঃশ্বাস অবধি রক্ষা করে যাবে যেমনভাবে নেকড়ে পাহারা দেয় নিজের শাবকদের। ইজানের দুধ খাওয়া শেষ হলো, তবে চোখে আর ঘুম এলো না। উপরন্তু তরতাজা হয়ে সে হাত পা ছুঁড়ে কখনো সাইবানের মুখে, কখনো বুকে দপাদপ মেরে গেল। এদিকে ঘুমে জুড়ে আসছে সাইবানের চোখের পাতা, অথচ ছেলের আগে সে ঘুমাতে পারছে না। সোফা ছেড়ে কিচেনে হাঁটলো, সদর দরজা খুলে বারান্দায় অব্দি গেল। উপায়ন্তর না পেয়ে শেষমেশ নিজের পালিত হ্যামস্টারদের খাঁচার কাছ থেকে ইজানকে ঘুরিয়ে আনতে গিয়ে চেঙ্গিস খানের তৌরানি খেলো। কিম জং হিটলার আর বারাক ওসামাকে আঙ্গুর ফল খাওয়ানো হয়ে গেল। সব হয়ে রাত ফুরিয়ে ভোরের আলো ফুটলো, অথচ ইজানের ঘুম আর হলো না। শেষমেশ হলঘরের সোফার কাছে মেঝেতেই বসে পড়ল সে। মাথাটা রাখলো সোফার নরম গদিতে, কাঁধে জড়িয়ে আছে ইজান। তখনও ছেলের পিঠে আলতোভাবে চাপড়ে যাচ্ছে সাইবান। এবার একটু ঘুমা বাপ, ও বাপ প্লিজ ঘুমা, না হলে স্কচ টেপ এনে চোখে মেরে দেবো একদম। পটলা, ঘুম না আসলে আমার মতন করে চোখ বুঝে বলো আর শোনো, ঘুমা ঘুমা। তামান্না ফাটিয়া আজ কি রাত মাজা হোসেনকা। তামান্না ফাটিয়া। একটা সময় ছেলের পিঠ চাপড়াতে চাপড়াতে নিচের ঘুমিয়ে পড়ল সাইবান। তার কাঁধে মাথা ঠেকিয়ে তখনও জেগে আছে ইজান। সাইবানের শরীর শিথিল হয়ে যেতেই ইজান নিজের ছোট্ট একটি হাত তুলে পিতার বুকে ঠেকিয়ে হাই তুলল। গুই। রোদের আলো চোখে এসে লাগতেই আড়ামোড়া ভেঙে জেগে উঠল ইরাম। তার সমস্ত শরীর এত ফুরফুরে শেষ কবে লেগেছে সে ভুলে গিয়েছে। বিছানায় যখন উঠে বসেছে তখনও চোখ সম্পূর্ণ খোলেনি তার। আরামদায়ক উষ্ণতায় জড়ানো এক দুর্দান্ত সকাল। এত ভালো ঘুম ইজান জন্ম হওয়ার আগেও হয়েছে কিনা সন্দেহ আছে তার। বেশ দিল খোলা মেজাজে চোখ কচলে ইরাম যখন পাশে তাকালো তখন দেখলো বিছানা একদম ফাঁকা। ইজান নেই। বুকের ভেতরটা তৎক্ষণাৎ মোচড় দিয়ে উঠল তার। সমস্ত আয়েশটুকু এক লহমায় উবে গেল। লাফিয়ে বিছানা থেকে নামতে গিয়ে পা ফসকে মেঝেতেই পড়ে গেল সে। তবে হাঁটুতে পাওয়া ব্যথা উপেক্ষা করে হন্যে হয়ে আশেপাশে তাকালো। ইজান, কুচুপু, কোথায় তুমি? সেদিনের ঘটনার পর থেকে ইরামের মাতৃ হৃদয় আরো সতর্ক হয়ে গিয়েছে। দিক বিদিক যুক্তি তর্ক কোনো কিছুর ধার না ধরে সে ছুটে বেরিয়ে এলো রুমের বাইরে। উদ্দেশ্য বাড়ির সবাইকে ডেকে তোলা। রুমের ভেতর ছেলেকে না পেয়ে আতঙ্কিত ইরাম যখন সিঁড়ি বেয়ে লাফিয়ে লাফিয়ে নিচে নামতে লাগলো তখন সামনের দৃশ্যটি তাকে বাকরুদ্ধ করে দিল। পদক্ষেপ সিঁড়ির গোড়ায় থমকে গেল। বরফ খণ্ড হয়ে সামনে চেয়ে রইল সে। হৃদযন্ত্র হয়ে উঠল দুর্বার। বাড়ির হলরুমে আজ ভিন্ন এক শান্তির আসর বসেছে। পরিবারের সকল সদস্য চারপাশে ঘিরে দাঁড়িয়ে আছে পাথরের মূর্তির মতন। সামিয়া, সারিকার সুগন্ধা, এমনকি আহমদ অব্দি নিশ্চুপ নিশ্চল। প্রত্যেকের চোখের দৃষ্টি সামনের দৃশ্যে আবদ্ধ। তাদের দৃষ্টি অনুসরণ করে তাকালো ইরাম। চোখজোড়া মহাবিস্ময়ে প্রসারিত হয়ে উঠল তার। হলঘরের সোফায় মাথা ঠেকিয়ে বসে বসে ঘুমোচ্ছে সাইবান। আর ঠিক তার বাহুর মাঝেই
কাঁধে মাথা রেখে পরম শান্তিতে নিদ্রাচ্ছন্ন ইজান। পিতা এবং পুত্র উভয়ে আপন ঘুমের জগতে বিচরণ করছে। কোনো খেয়াল নেই আশেপাশে কি ঘটছে না ঘটছে। বাইরের স্নিগ্ধ সূর্যরশ্মি উভয়ের শরীরে প্রতিফলিত হয়ে এক ঐন্দ্রজালিক আবহ সৃষ্টি করেছে। পরম শান্তি, পরম নিরাপত্তার এক নিশ্ছিদ্র বেষ্টনী যেন। একে অপরের সহায়ক দুটি অস্তিত্ব। কেউই দৃষ্টি ফেরাতে পারছে না নিজেদের। আবেগী দৃশ্যটি আজ বাড়ির প্রত্যেক মানুষকেই নিজেদের স্থানে থামিয়ে দিয়েছে। উষ্ণতায় ছেয়ে ফেলেছে তাদের অন্তরসমূহকে। ইরাম ধীর পায়ে নিচে নেমে এলো। খানিকটা সম্মোহনী কণ্ঠে আলতো আছে বলল, আমি ওদের ডেকে দিচ্ছি। তৎক্ষণাৎ প্রতিবাদ জানালেন সামিয়া। না, আমার ছেলে আর তার ছেলে ঘুমাচ্ছে, খবরদার কেউ বিরক্ত করবে না। সকলে অবাক হয়ে গেল। সামিয়া প্রশস্ত হাসি নিয়ে দৃশ্য দেখছেন। হাতের মোবাইল ফোনে বেশ কয়েকটা ছবিও তুলে নিলেন তিনি। অতঃপর জানালেন, আজকে সবাই নাস্তা কিচেনে করব, ওকে? কেউই দ্বিমত করলো না। প্রতিদিনকার মতো হলরুমের সাথে লাগোয়া ডাইনিং টেবিলের বদলে আজ সকালের নাস্তার আয়োজন করা হলো কিচেনের টেবিলে। বাড়ির সদস্যরা সকলে হলরুমকে নিঃশব্দ রাখলো, শুধুমাত্র যেন বাড়ির ছেলেরা শান্তিতে নিজেদের নিদ্রা জগতে বিচরণ করতে পারে। আজ প্রথমবার নিজের ম্যাকবুক নিয়ে বসেছে ইরাম। সামিয়া গতকাল রাতে হাসপাতালে গিয়েছেন, এখনো ফেরেননি। আহমদ নিজের রুম থেকে বের হননি। নাস্তাটা তাই আলাদাভাবেই করা হয়েছে ইরামের। এখন এক মগ ভর্তি চা নিয়ে এসে বসেছে ডাইনিং টেবিলে। ম্যাকবুক খুলে প্রয়োজনীয় কিছু টুকটাক ব্যাপার ঠিক করে রাখবে। কিছু সফটওয়্যার যখন সে ইনস্টল করছে তখন নিজের রুম থেকে বেরিয়ে এলো সারিকা। একটা ঢোলা টি শার্ট আর ট্রাউজার পরনে। খুব সম্ভবত আজ চেম্বারে দেরিতে যাচ্ছে সে। ইরামের দিকে এক দফা কৌতূহলে দৃষ্টি নিক্ষেপ করে সে সোজা কিচেনে চলে গেল। তার কিছুক্ষণ বাদেই 2 তলার সিঁড়ি বেয়ে নেমে এলো সাইবান। বরাবরের মতোই ট্যাঙ্ক টপ পরে আছে, তবে আজ রং পাল্টে সেটি হয়েছে সাদা, সঙ্গে গ্রে সোয়েট প্যান্ট। চুলগুলো উস্কো খুস্কো। ঘুম থেকে উঠে মুখ ধুয়েই চলে এসেছে। চুল আঁচড়ানোর প্রয়োজন বোধ করেনি। হেলে তুলে কিচেনে চলে গেল সাইবান। ইরাম বেশ মনোযোগ দিয়ে নতুন অ্যাপসে খোলা নিজের প্রোফাইলটা সাজাচ্ছিল, ঠিক তখনই কিচেন থেকে ধরাম করে একটা ভয়ানক শব্দ ভেসে এলো। পুরো বাড়ি কেঁপে উঠল বুঝি। চেয়ারে লাফিয়ে উঠল ইরাম। ঝট করে পেছনে ফিরে তাকালো দেখার জন্য। ইউ ছুকলি ছোচা। সাই, ওয়াক ওয়াক। প্রথমে ইরাম বুঝতে পারল না কি হয়েছে। সেকেন্ডের মাথায় ডাইনিং টেবিলের উপর ঠাস করে রীতিমতো উড়ে এসে পড়ল সারিকা। অদূর থেকে তার উপর পশুর মতন ঝাঁপালো সাইবান। এসেই সে খপ করে সারিকার গলা চেপে ধরে এমন ভাবে ঝাঁকাতে লাগলো যেন মানুষ নয়, গাছের ডাল ধরে ঝুলছে। বের কর আমার ডিম, বের কর এক্ষুনি। তোর ডিম তোর পেটে থাকবে? হক, হাতিয়ে দেখ। সারিকা দুর্বলতার কোনো লক্ষণ তো দেখাচ্ছেই না, বরং ভাইকে খেপিয়ে ভীষণ বিনোদন পাচ্ছে বলেই মনে হচ্ছে। তার জবাব শুনে দ্বিগুণ খেপে গেল সাইবান। সারিকাকে ধরে একেবারে পুতুলের মতন তুলে হল ঘরের সোফার ওপর আছড়ে ফেলে দিল। কোকিয়ে উঠে কোমর চেপে ধরে সারিকা অট্টহাসি হাসতে লাগলো। ইরাম চিন্তিত হয়ে দ্রুত জিজ্ঞেস করলো, আরে ব্যথা পাবে তো? কি হয়েছে আলাদিন? কি হয়েছে? এই বেটি আমার ডিম খেয়ে ফেলেছে। তুমি ডিম পাড়ো কবে থেকে? ইরামের আহাম্মকি প্রশ্নে সাইবান চোখ সরু করে এমন ভঙ্গিতে ঘুরে তাকালো যে না চাইতেও এক দফা শয়তানি হাসি গোপন করতে হলো রমণীকে। সাইবান গুরুগম্ভীর গলায় বলল, আরে আমার জন্য সিদ্ধ করে ডিম খেয়ে ফেলেছে ছোচাটা। এখন আমি খাবো কি? আমার ডায়েট নষ্ট হয়ে যাবে। আশ্চর্য ব্যাপার, আমি তো শুধু একটাই খেয়েছি, বাকি দুটো গান্ডে পিণ্ডে নিয়ে গেল না। সারিকা বলতেই প্রতিবাদ করে উঠল সাইবান। ইস, মামার বাড়ির আবদার। আমার 3টা ডিমই লাগবে। জিমেকে দেখ একবার কত কষ্ট, তারপর জ্ঞান দিতে আসিস। ইউ নো হোয়াট? ডিম বের কর, এক্ষুনি বের করবি তুই আমার ডিম। দে আমার ডিম দে ছোচা ছেড়ি। রোমহর্ষক দৃষ্টিতে ইরাম দেখলো সাইবান নিজের অত বড় শরীরটা নিয়ে সারিকার পাতলা শরীরের উপর লাফ দিয়ে ঝাঁপিয়ে পড়ল। 2 ভাই বোনের মাঝে এমন হাড্ডাহাড্ডি লড়াই চলছে। বালিশ কুশন সব এদিক সেদিক লুটিয়ে পড়েছে।
সারিকাকে উল্টে চেপে ধরে তার হাতটা পিঠের উপর গুটিয়ে ধরে বাঁকা হাসছে সাইবান। দৃশ্যটা বহুদিন আগে টিভিতে দেখা রেসলিং খেলার মতো দেখাচ্ছে, যেখানে গাট্টা গোট্টা কিছু পুরুষ নাটকীয় কায়দায় নিজেদের সঙ্গে মারামারি করে। ছোটবেলায় বাবার সাথে বসে বসে ইরামও দেখতো WWE। এখন সেটা তার চোখের সামনে সরাসরি হচ্ছে। সাইবান পেছন থেকে সারিকার গলা টেনে ধরে সমানে চেঁচিয়ে যাচ্ছে। আর খাবি? আর লোভ দিবি আমার জিনিসে? এখন যদি বলি ওগুলো আমি আগে থেকে চেটে রেখে দিয়েছিলাম, হজম হবে তোর? ইস, যে ওয়াক। হাসির মাঝখানে মাঝখানে কোকাতে লাগলো সারিকা। ইরাম অদূরে বসে ভাই বোনের কাণ্ড দেখে গেল। তার কেন যেন হস্তক্ষেপ করতে ইচ্ছে হলো না, কারণ দৃশ্যটা বাহ্যিকভাবে যতটা আগ্রাসী দেখাচ্ছে, ভেতরে ভেতরে ঠিক ততটাই সুমধুর। এই বাড়িতে আসার পর থেকে সারিকা এবং সাইবানের মাঝে ভাই বোন সুলভ বিশেষ কোনো আচরণ তার চোখে পড়েনি। হয়তো সময়টাই তেমন ছিল। একটার পর একটা গুরুগম্ভীর ঝড়ঝাপটা গিয়েছে পরিবারটার উপর থেকে। আজ সাত সকালে দুই ভাই বোনকে এক ভিন্ন রূপে দেখে তার কেন যেন ভীষণ মনোমুগ্ধকর লাগছে। খুনসুটি ভালোবাসা, না বলা স্নেহ, উপরি রাগ দেখানোই তো ভাই বোনের বন্ধন, তাই না? দুজনকে দেখতে দেখতে ইরাম নিজের ভাবনায় হারিয়ে গেল। এই তো কিছুদিন আগেই সামিয়া কিচেনে একসাথে কাজ করতে করতে একটা সুন্দর ঘটনা শুনিয়েছেন তাকে। রোমন্থনের জগতে হারিয়ে গেল সে। মোলায়েম আলোতে রুমটা পরিপূর্ণ। নরম গদির উপর নড়চড় করছে একটা ছোট্ট প্রাণ। আরামদায়ক সুতির ফতুয়া আর ডাইপার পরনে। ডাগর ডাগর জলজলে চোখ মেরে চেয়ে আছে সিলিং এর দিকে, যেখানে ঝুলছে হরেক রকমের রং বেরঙের বেলুন। ছোট্ট শিশু সারিকা পায়ে পায়ে বিছানার কাছে গিয়ে দাঁড়ালো। ওকি মেরে দেখলো নাজুক অস্তিত্বটাকে। একটা হাত তুলে মাপলো সে। তার এক হাতের সমান হয়েছে বাবুটা। এত ছোট মানুষ হয়? বিস্ময়ে সারিকার চোখে বুঝি তারা ফুটে উঠল। ছোট ছোট পা তুলে বিছানার উপর উঠে এলো সে। বাবুটার পাশে উল্টো হয়ে শুয়ে পড়ল। বিস্ময় মাখা নয়নে দেখলো কিভাবে হাত পা ছুটছে সে। এই বাবুটা নাকি তার ভাই হয়। আচ্ছা, ভাই কি জিনিস? যেমনটা তার বান্ধবী রিয়ার আছে, কিন্তু রিয়ার ভাই তো এত ছোট না, অনেক বড়। তাহলে সারিকার ভাই এত ছোট কেন? শিশু সুলভ মনে সহস্র প্রশ্ন জাগলো। বাবুটা নড়তে নড়তে উল্টে যেতেই সারিকা দ্রুত হাত বাড়িয়ে আবার চিৎ করে শুইয়ে দিল। কি নরম একটা তোলতোলে শরীর, কেমন আদর আদর লাগে। কিন্তু তার বাবা যে নামটা বলেছে সেই নামটা তার একদমই পছন্দ হয়নি। এই আদরটাকে সে কিভাবে ওই নামে ডাকবে? এই মাছি এমন সময় রুমে এলেন আহমেদ। বিছানার উপর নবজাত ছেলে আর তার পাশে বহতি পর্যবেক্ষণে মেতে থাকা মেয়েকে দেখে তার বুকটা ভরে উঠল। নিঃশব্দে পায়ে পায়ে কাছে গিয়ে দাঁড়ালেন তিনি। বুকে দুবাহু বেঁধে কর্মকাণ্ড দেখলেন। বেবি ব্রাদার্স। সারিকা টুকটুক করে কথা বলছে। বাবুর গালে আঙ্গুল ছুঁয়ে মোলায়েম গলায় ফিসফিস করে বলে যাচ্ছে, তাড়াতাড়ি বড় হও, আমি তোমার সাথে খেলবো। মুচকি হাসলেন আহমেদ। বিছানার কাছে এগিয়ে মেয়ের উপর ঝুঁকে বলে উঠলেন, অবশ্যই খেলবে। আমাদের আলাউদ্দিন খুব জলদি বড় হয়ে যাবে, তোমার সাথে ছুটে বেড়াবে খেলার মাঠে। ইউর ব্রাদার ইজ গেমিং টু প্রোডাক্টিভ। সারিকা উঠে বসলো। চোখ মুখ কুচকে কেমন অসন্তুষ্ট দৃষ্টিতে পিতাকে দেখলো। আহমেদের হাসিখানা মুছে গেল। কি হয়েছে আমার মা? কিছু বলল না সারিকা। মেয়ের মান ভাঙাতে বিছানায় বসে নাজুক বাচ্চাটিকে নিজের হাতের মাঝে তুলে মেয়ের দিকে এগিয়ে দিলেন আহমেদ। ভাইকে কোলে নেবে না? গাল ফুলিয়ে সারিকা হঠাৎ বলে বসলো, ড্যাড, আমার তো আলাউদ্দিনকে কোলে নিতে ইচ্ছে হয় না। আহমেদ ছোট্ট মেয়ের মুখে এমন কথা শুনে তাজ্জব বনে গেলেন। কয়েক সেকেন্ড চেয়ে রইলেন। আলাউদ্দিন নামটা তিনিই রেখেছেন, নিজের আহমেদ উদ্দিন নামের সঙ্গে মিলিয়ে। তাতেই মেয়ে এত চটবে জানা ছিল না। মাথা কাত করে তিনি মিষ্টি হেসে শুধালেন, তবে কাকে কোলে নিতে ইচ্ছে হয় আমার মায়ের? সারিকা দুহাত এগিয়ে দিল। বুকের মাঝে ছোট্ট ভাইয়ের শরীরটা জাপটে ধরে জবাব দিল, আলাউদ্দিনকে। আলাদিন? বিস্মিত হলেন আহমেদ। জোরে জোরে মাথা বাঁকালো সারিকা। আমার আলাউদ্দিন না, আলাউদ্দিন লাগবে ড্যাড, লাগবেই। খিলখিল করে হাসলেন আহমেদ। একটি হাত তুলে মেয়ের মাথায় বুলিয়ে ঝুঁকে এসে কপালে চুমু খেলেন।
ঠিক আছে, আজ থেকে তোমার ভাই তোমার আলাদিন, খুশি? ইয়ে, আমার ভাই আলাউদ্দিন। মেয়েকে টেনে নিজের কোলে বসালেন আহমেদ। অস্ত্রসিক্ত মুগ্ধ নয়নে দেখলেন কিভাবে বুকের ভেতর পরম যত্নে সারিকা আগলে রেখেছে নিজের ভাইকে। ওই সময়ে তার মনে হলো এইটুকু মুহূর্তের মাঝেই তার জীবনের সবটুকু সার্থকতা নিহিত। রোমন্থনের জগৎ থেকে ইরাম বেরিয়ে এলো হুট করেই। চোখ পিটপিট করে সামনে তাকিয়ে দেখলো সারিকা আর সাইবানকে, যারা আপাতত WWE ম্যাচ থামিয়ে একে অপরের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করছে। তোর জন্য আমি চেম্বার থেকে আসার সময় কেএফসি প্যাকেট নিয়ে আসবো, ডিল? সারিকার অফারে সাইবানকে আগ্রহী মনে হলো। গলা খাকারি দিয়ে হাতের আঙ্গুল গুনে গুনে সে বলল, দুটো KFC প্যাকেট, দুটো ফ্রেঞ্চ ফ্রাই আর 3টা টাব আইসক্রিম। একটা কেএফসি প্যাকেট, একটা ফ্রেঞ্চ ফ্রাই, একটা ডাব আইসক্রিম। আমার চুলে নেগোসিয়েশন করছিস তুই? আরেকবার চুল বললে তোর সত্যিকার চুল টেনে ছিঁড়ে ফেলবো, বেয়াদব।